আমাদের নিকটবর্তী দুইটি প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া নিজেদের মধ্যে একটি বড় ধরনের কনফ্লিক্টের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই দুইটি দেশ অনেকটা শান্তিপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হলেও বর্তমান সময়ে তারা নিজেদের মধ্যে গোলাবারুদ থেকে শুরু করে রকেট, আর্টিলারি ফায়ার, এছাড়া থাইল্যান্ডের তাদের F-16 ব্যবহার করার মতো কম্বোডিয়ার উপর বা ড্রোন ব্যবহার করে কম্বোডিয়ার উপর অনেক বড় ধরনের হামলা চালিয়েছে। এতে করে সীমান্তবর্তী অঞ্চলের দুই দেশেরই মোটামুটি বড় একটা ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থাৎ অনেক মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় 32টি ডেথ কনফার্ম করা হয়েছে উভয় পক্ষ থেকে। থাইল্যান্ডের যেখানে 19 জন আর অন্যদিকে 13 জন কম্বোডিয়া থেকে। এ থেকে বোঝা যাচ্ছে এই ধরনের একটি যুদ্ধ কেন হচ্ছে, এটা আমরা বোঝার চেষ্টা করব। বর্তমান সময়ে থাইল্যান্ডের রাজনীতি বা ইন্টারনাল পলিটিক্সে, এছাড়া থাইল্যান্ডের মিলিটারির যে একটা প্রভাব রয়েছে থাইল্যান্ডের সরকারের উপর, এছাড়া কম্বোডিয়ার উপর চীনের প্রভাব, এছাড়া আমেরিকারও একটি প্রভাব রয়েছে অঞ্চলের একটি বড় রাজনীতিতে। তো এই ধরনের যুদ্ধের একটা মূল ডেপথ কারণ অ্যানালাইসিস করার চেষ্টা করব বর্তমান সময়। থাইল্যান্ডের এই কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ হওয়ার পূর্বেই তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা ছিল হচ্ছে বর্ডার ডিসপিউট। তারা একটা মন্দিরকে নিয়ে প্রায় 1907 সাল থেকে ঝামেলায় ভুগতেছে। বর্তমান সময়ে এই মন্দিরটির অবস্থান থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমানায়, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যারা মূলত বিভিন্ন ধরনের ল্যান্ড ডিসপিউট সমাধান করে থাকে তাদের ভাষ্যমতে এই মন্দিরটা আসলে কম্বোডিয়ার সীমানার মধ্যে পড়ে, কিন্তু থাইল্যান্ড কখনো এটিকে স্বীকার করে না। ফ্রেঞ্চরা যখন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উপর শাসন করতো তারা মূলত এই বর্ডারটা প্রথম ডিভাইড করে দিয়ে যায়, কিন্তু থাইল্যান্ড এটাকে প্রথম থেকে অস্বীকার করে আসছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি এই মন্দিরটি এখন পর্যন্ত দুইটি দেশেরই কন্ট্রোলের বাহিরে, অর্থাৎ দুইটি দেশই চেষ্টা করে তাদের টুরিস্টদেরকে এখানে নিয়ে যাওয়ার বা তাদের পুলিশদেরকে এখানে মোতায়েন করে বা সীমান্তবর্তী যে পুলিশ বা বাহিনী রয়েছে তাদেরকে মোতায়েন করার। কিন্তু আপনারা এইটি বর্ডারের ডিসপিউটের পরবর্তীতে আরেকটি ব্যাপার হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটা ইন্টারনাল পলিটিক্সগত সমস্যা রয়েছে। এই কনফ্লিক্টটি শুরু হওয়ার পূর্বে জুন 25-এ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বা ইয়ংগেস্ট ফিমেল প্রাইম মিনিস্টার যাকে বলা হয় সিনোওয়াত্রার সাথে কম্বোডিয়ার হানসুনের একটা কথোপকথন ভাইরাল হয়। এতে করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে ধরনের যুদ্ধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা সীমান্ত দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, বর্তমান সময়ে দ্বন্দ্বের প্রায় 2 মাস পূর্বে বলতে গেলে, এই সময় তাদের মধ্যে কথোপকথন হয় এবং সিনোওয়াত্রা তাদের নিজের দেশের মিলিটারি কথা থাইল্যান্ডের মিলিটারিকে দোষারোপ করে যে তারা এই ধরনের যুদ্ধটাকে আসলে বড় আকারে দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে থাইল্যান্ডের পলিটিক্সে তারা ইনভলভ হইতে পারে। এটি ভাইরাল হওয়ার পরই, এই কলটি ভাইরাল হওয়ার পর বা এই কলটি পুরো থাইল্যান্ড জুড়ে প্রচারিত হওয়ার পর সিনোওয়াত্রাকে তার পোস্ট থেকে মোটামুটি সাসপেন্ড করা হয়, অর্থাৎ থাইল্যান্ডের ইয়ংগেস্ট ফিমেল প্রাইম মিনিস্টারকে সাসপেন্ড করা হয় তার থেকে ইলেক্টেড হওয়ার প্রায় 1 বছর পরে। 2024 সালে তারা ক্ষমতায় আসে এবং 2025 সালে তাকে সাসপেন্ড করা হয় এই শুধুমাত্র একটি ফোনের জন্য। তো এখানে বোঝা যাচ্ছে যে থাইল্যান্ডের পলিটিক্সে সেনাবাহিনীর একটা বড় প্রভাব রয়েছে। থাইল্যান্ডের পলিটিক্সে সেনাবাহিনীর বড় প্রভাব এখন আমরা বুঝতে পারি যে উনিশশো শতক থেকেই প্রায় 13টির মতো কূপ হয়ে গেছে থাইল্যান্ডের সেনাবাহিনীর মধ্যে, অর্থাৎ থাইল্যান্ডের বিভিন্ন প্রাইম মিনিস্টারকে মোটামুটি ভাবে ক্ষমতাচ্যুত করার রেকর্ড রয়েছে। এছাড়া থাইল্যান্ডের বর্তমান সময়ে যে সিনোওয়াত্রা পরিবার ক্ষমতায় ছিল, তার পরিবার এর মধ্যে থাইল্যান্ডের সিনোওয়াত্রার তার বাবাও ছিল ক্ষমতায় 2000 সালের দিকে, 2000 থেকে 2005 সাল তাকেও মোটামুটি থাইল্যান্ড কুপ করার মাধ্যমে, থাইল্যান্ডের সেনাবাহিনী কুপ করার মাধ্যমে ক্ষমতা থেকে সরে। এর পরবর্তীতে 2010 থেকে 2014 সাল পর্যন্ত তারই আন্টি, অর্থাৎ সিনোওয়াত্রার একজন আন্টি ক্ষমতায় ছিলেন, তাকেও মোটামুটি একটা মিলিটারি কুপ করার মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়। অর্থাৎ মিলিটারি কুপের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা সরানোর রেকর্ড প্রায় 13 বার পর্যন্ত রয়েছে। এবং 2017 সালে থাইল্যান্ডের যে কনস্টিটিউশন গঠন করা সেটাও মূলত থাইল্যান্ডের সেনাবাহিনীর মোটামুটি একটা প্রভাব বলয়ের মধ্যে তৈরি হয়। এছাড়া থাইল্যান্ডের সিনেটের মধ্যে যে আসনগুলো বন্টন হয় এগুলো পুরোপুরিভাবে নিশ্চিত করে থাইল্যান্ডের সেনাবাহিনী। অর্থাৎ থাইল্যান্ডের রাজনীতিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর কত বেশি প্রভাব রয়েছে জিনিসটা অনেকটা স্পষ্ট। আর অন্যদিকে কম্বোডিয়ার ব্যাপারটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে হবে যে কম্বোডিয়াতে চীনের একটি মিলিটারি ঘাঁটি বা প্রথম মিলিটারি একটা ওভারসিজ ঘাঁটি রয়েছে, যেটি মূলত অনেকটা চীন অস্বীকার করলেও বর্তমান সময়ে এটা মোটামুটি প্রমাণিত হয়ে যায় যে চীনের একটা ঘাঁটি কোনো না কোনো ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করে। যদিও চীনের উপর পুরোপুরিভাবে বিশ্বাস করতে না পারলে এক্ষেত্রে বলা যেতে পারে যে চীনের একটা পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিও হতে পারে। তো বর্তমান সময় চীনের প্রভাবের কারণে থাইল্যান্ডেও অনেক ধরনের একটা কনফ্লিক্ট তৈরি করার একটা সম্ভাবনা সৃষ্টি। অন্যদিকে পাকিস্তানও চীনের সাহায্য করার জন্য বা কম্বোডিয়াকে সাহায্য করার জন্য কম্বোডিয়ার সেনাবাহিনীকে বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে আসতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে তৃতীয় পক্ষের অন্যান্য দেশগুলোর আসলে ইনভলভমেন্ট হচ্ছে। অন্যদিকে থাইল্যান্ড যেহেতু আমেরিকার একটি বড় অ্যালাই দেশ এবং থাইল্যান্ড আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান পর্যন্ত ব্যবহার করে, এ থেকে বোঝা যাচ্ছে বর্তমান সময় এই দুইটি দেশ বা সুপার পাওয়ারগুলো জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে কনফ্লিক্টে। একটি মন্দির আরেকটি বিহারকে কেন্দ্র করে এ ধরনের একটি কনফ্লিক্ট তৈরি হইলেও এখানে বিভিন্ন দেশের বা একটা ইন্টারনাল পলিটিক্স যেমন সেনাবাহিনী থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, চীন এবং
পাকিস্তানের মতো অ্যাঙ্গেলও জড়িত রয়েছে। থাইল্যান্ডের কনফ্লিক্টে বর্ডার ডিসপিউট একটা বড় সমস্যা, কিন্তু এই সমস্যাকে বারবার আসলে হাওয়া দেওয়া বা বারবার শক্তিশালী করার মাধ্যমে আসলে অন্যান্য দেশের ফায়দা উসুল করার চেষ্টা করতেছে। বর্তমান সময়ে কনফ্লিক্টটা থামানোর জন্য মালয়েশিয়া থার্ড পার্টি ইনভলভমেন্টের কথা বলে, অর্থাৎ মালয়েশিয়া তাদের মোটামুটি একটা মধ্যস্থতা করার জন্য অগ্রসর হতে চায়, কিন্তু থাইল্যান্ড বর্তমান সময় এটাকে রিজেক্ট করেছে। তারা চায় যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া বায়োলেটারাল কথোপকথনের মাধ্যমে এই কনফ্লিক্টটাকে বন্ধ করবে, কিন্তু বর্তমান সময় এ ধরনের কনফ্লিক্ট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুইটি দেশ পরস্পরের উপর আর্টিলারি বর্ষণ করতেছে। থাইল্যান্ড জিডিপিগত দিক থেকে যদি এই কনফ্লিক্ট আমরা দেখতে যাই, থাইল্যান্ড জিডিপিগত দিক থেকে প্রায় $550 বিলিয়ন মতো বড়, অন্যদিকে প্রায় $60 বিলিয়ন জিডিপি নিয়ে কম্বোডিয়া অনেক ছোট দেশ, তাদের জনসংখ্যা প্রায় 2 কোটির কম এবং থাইল্যান্ডের জনসংখ্যা 7 থেকে 8 কোটির কাছাকাছি। এ থেকে বোঝা যাচ্ছে দুইটি দেশের কম্পারিজন অনেকটাই দুর্বল পড়ে যাবে কম্বোডিয়া, আর থাইল্যান্ড অনেকটা শক্তিশালী। থাইল্যান্ডের যুদ্ধ বিমান রয়েছে, বিভিন্ন ধরনের গ্রিফিনের মতো যুদ্ধ বিমান আছে যে সুইডেনের তৈরি, অন্যদিকে আমেরিকান F-16 ব্যবহার করে এবং অনেক বিপুল পরিমাণ ট্যাঙ্ক, শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী নৌবাহিনী এবং তাদের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত রয়েছে। এছাড়া 60টির মতো ফ্রিগেট রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার ক্ষেত্রে তাদের বিমান বাহিনী একদম নেই বললেই চলে এবং তাদের মিলিটারি বাহিনী অনেকটাই ছোট পরিসরে, তাদের বিভিন্ন বর্ডার ডিসপিউট নিয়েই আসলে মোটামুটি লেগে থাকে। এর থেকে বোঝা যাচ্ছে কম্বোডিয়া তুলনামূলক অনেক দুর্বল। তারপরেও কম্বোডিয়া যুদ্ধে অগ্রসর হয়েছে শুধুমাত্র তাদের আর্টিলারি শক্তি অনেকটা পাওয়ারফুল হওয়ার কারণে। তাদের যে এমএলআরএস সিস্টেম রয়েছে বা রকেট আর্টিলারি সিস্টেম, তাদের প্রায় 450 মতো এমএলআরএস সিস্টেম রয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের আর্টিলারি সিস্টেম অনেকটাই দুর্বল, প্রায় 30 থেকে 40টির মতো আর্টিলারি সিস্টেম থাকতে পারে। তো এ থেকে বোঝা যাচ্ছে কম্বোডিয়া শুধুমাত্র এক পার্শ্বে শক্তিশালী হইল, অর্থাৎ আর্টিলারি সিস্টেমে শক্তিশালী হইল, থাইল্যান্ড আবার অন্যদিকে যুদ্ধ বিমান থেকে শুরু করে আকাশপথে, নৌপথে এবং মিলিটারিগতভাবে তাদের সোলজার সংখ্যা অনেকটা বেশি। তো এই যুদ্ধে মোটামুটি কম্বোডিয়া যেরকম রকেট লঞ্চার বা রকেট আর্টিলারি ব্যবহার করে থাইল্যান্ডের উপর আক্রমণ করছে, অন্যদিকে থাইল্যান্ডও কম্বোডিয়ার উপর আক্রমণ করতেছে যুক্তরাষ্ট্রের F-16 ব্যবহার করে। বর্তমান সময় F-16 ব্যবহার করার অনুমতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসার পর থেকে থাইল্যান্ড F-16 ব্যবহার করা শুরু করেছে। এর পূর্বে তারা ড্রোন ব্যবহার করতো। তো এ থেকে বোঝা যাচ্ছে এই কনফ্লিক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থাকার কারণে এই কনফ্লিক্ট আরো বড় আকার ধারণ করতে পারে। ভবিষ্যতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এই কনফ্লিক্ট কোন দিকে অগ্রসর হয় সেদিকে আমরা মনোযোগের সহিত দেখতেছি এবং ভবিষ্যতে এটি কোন দিকে মোড় নেয় তাও আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সের, কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো চ্যানেল। বাই।